বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখেছেন যে গোটা বাংলা জুড়ে গেরুয়া ঝড়। এই গেরুয়া ঝড় কেন হয়েছে আর কী জন্য হয়েছে তার বিস্তারিত খবর আপনারা এতক্ষণে জেনে গেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন মিডিয়াতে এ নিয়ে আলোচনা বা চর্চা হচ্ছে। আমি এই বিষয়টি নিয়ে একটু ছুঁয়ে যাব। তার আগে শুধুমাত্র বলবো যে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন এবং সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন। আমাকে কোনো এক বন্ধু লিখেছেন, গতকালই দেখলাম কমেন্টে লিখেছেন যে তৃণমূল তো হেরে গেল, এবার আপনার কি হবে দাদা, আপনার কি হবে দাদা? তো দাদা আর কিছু হওয়ার কথা নয়। দাদা নিজে এমন একটা কাজ করে সেখানে টাকার সেখানে মোটামুটি আমাদের চলে যায়। আর ইউটিউবে যে যেটা করি সেটা হচ্ছে চললেও ভালো, না চললেও ভালো। সুতরাং আমাদের এখান থেকে নিয়ে এটা আমার পেশা নয় বা এটা আমার নেশার মতো করি এবং আমি সোজা কথা সোজা ভাষায় বলি। আপনারা যদি আমার ভিডিওগুলোকে বিশ্লেষণ করেন, তাহলে প্রত্যেকটা ভিডিও যদি বিশ্লেষণ করেন, যদি হেডিং, যদি থাম্বনেলটা না বাদ দিয়ে যদি বিশ্লেষণ করেন, পুরোটা দেখেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা কথাই আমি নিরপেক্ষভাবে বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন আমি তাকে ছাড়িনি, একই রকমভাবে শুভেন্দু অধিকারীর প্রতি, তার কাজকর্মের প্রতি, তার সাংগঠনিক দক্ষতার প্রতি এবং তার যে উদারতা, একটা সময়ে উদারতা তার দেখেছি এবং এখনও তার নিশ্চয়ই উদারতা আছে। এখন যেহেতু তার সঙ্গে আমাকে খুব একটা বেশি কাজ করতে হয়নি, তাই আমি জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে তার উদারতা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই। তবে তিনি ইদানিংকালে যেভাবে হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি করেছেন বা মুসলমানদের সম্পর্কে যেভাবে কথাবার্তা বলেছেন, সেটা অন্তত শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমরা প্রত্যাশা করিনি। তো যাই হোক, সেই কথা আমি আর যাচ্ছি না। শুভেন্দু অধিকারী হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসবেন। পূর্ব মেদিনীপুরের একটি সন্তান, পূর্ব মেদিনীপুর থেকে, মেদিনীপুরের অজয় মুখার্জির পর সম্ভবত, স্বাধীনতার পরে অজয় মুখার্জি হয়েছিলেন, তিনিও পূর্ব মেদিনীপুরের মানুষ ছিলেন। তারপর এই তো মেদিনীপুরে, অবিভক্ত মেদিনীপুরের মানুষ ছিলেন অজয় মুখার্জি। তারপরে সম্ভবত এই প্রথম যদি মুখ্যমন্ত্রী হন, শুভেন্দু অধিকারী হবেন, মেদিনীপুরের মানুষ। তাকে আমরা আগে থেকে অভিনন্দন জানাচ্ছি। তো যে কথাটিতে আলোচনার বিষয় ছিল, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটের ব্যবধানে বা বিপুলভাবে পরাজিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আপনারা অনেকেই তার সাংবাদিক বৈঠক দেখেছেন। সে বৈঠক নিয়ে আলোচনা হবে, চর্চা হবে, এটা স্বাভাবিক। তিনি বলেছেন যে আমি তো হারিনি, আমি নৈতিকভাবে হারিনি, আমাকে হারানো হয়েছে, আমি পদত্যাগ করব না। সে যাক, সংবিধান মতে তার মেয়াদ যেদিন শেষ হবে, অর্থাৎ 7 তারিখে এই সরকারের মেয়াদ শেষ, স্বাভাবিকভাবেই এই সরকার একে পদত্যাগ না করলেও এই সরকার ঢিসমিস হয়ে যাবে বা এই সরকার বাতিল হয়ে যাবে, মুখ্যমন্ত্রীর পদ এমনিতেই চলে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কী? এখন আপনারা যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি তার জীবনের একটা বড় অংশ, 15 বছর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তারপরে আমরা দেখি 77 সাল থেকে তার রাজনৈতিক সূচনা। যদি আমরা ধরি 84 সালে তিনি রাজ্যের যাদবপুর থেকে এমপি হয়েছিলেন, যদি সেটাকে টার্নিং পয়েন্ট ধরি, অর্থাৎ সংসদীয় রাজনীতিতে 84 সালে জয়েন করেছেন, যোগ দিয়েছেন, এসেছেন, জিতেছেন এবং পার্লামেন্টের সদস্য হয়েছেন, লোকসভার সদস্য হয়েছেন, তাহলে সেই হিসাবে আমরা দেখব তার 42 বছরের কেরিয়ার। 42 বছরের রাজনৈতিক জীবনে তিনি অনেক কিছু পেয়েছেন। এমপি হয়েছেন, কেন্দ্রের 3 বার মন্ত্রী হয়েছেন, রাজ্যের টানা 15 বছর মুখ্যমন্ত্রী হয়েছেন। স্বাভাবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কিছু পাওয়ার নয়। তিনি বিরোধী দলের নেত্রী হিসাবে হতেও পারবেন না, কারণ যেহেতু তিনি ভবানীপুরে হেরে গেছেন। তো যাই হেরে গেছেন যখন, তাকে নতুন করে আর তিনি হয়তো আর সংসদীয় রাজনীতিতে নাও আসতে পারেন। তবে আজকে তিনি যে ঘোষণা করেছেন যে আমি মুক্ত বিহঙ্গ হয়েছি, অর্থাৎ মুক্ত পাখি হয়ে গেছি, ফ্রি বার্ড কথাটা ব্যবহার করেছেন, হয়ে তিনি সারা দেশ জুড়ে তিনি প্রচার করবেন
এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার দিকে এগোবেন। এটা একটা ভালো দিক। যদি বিজেপির বিকল্প হিসাবে ইন্ডিয়া জোটকে মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী করতে পারেন, তাহলে তার চেয়ে বড় কিছু আর হতে পারে না। এটা একটা বড় দিক হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেরে যাওয়ার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্প বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অহংকার ছিল যে আমি অপরাজেয়, আমাকে হারাতে পারবে না, সেটা অন্তত বিনষ্ট হয়েছে। এবং কালকে তিনি নিজের চোখে দেখেছেন যে ক্ষমতা হারানোর কি যন্ত্রণা। তার চোখের সামনেই তাকে যেভাবে তার কর্মীদের, তার কাউন্টিং এজেন্টদের হেনস্থা করেছে, তিনি নিজেই যেটা বললেন, আমরা তো দেখতে যাই না সে কি ভিতরে কি হয়েছে। তাতে একটা জিনিস পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে ক্ষমতায় না থাকলে কি হতে পারে, আর ক্ষমতায় থাকার সময় তার যে অহংকার, তার যে বার্তা, তার যে দর্প ছিল, অহংকার ছিল, সেটা অভাবনীয়, অপ্রত্যাশিত। এবং তিনি মানুষের সঙ্গে ভালো করে কথাও বলতে চাইতেন না, কর্মীদের সঙ্গে। যখন কেউ কোনো পরামর্শ দিতেন, তিনি তাকে মুখ ঝামটা দিয়ে বন্ধ করে দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা লড়াইয়ের নাম, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বলা যেতে পারে। নিজেকে তিনি তৈরি করেছিলেন, এটা ঠিকই। একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে পশ্চিমবাংলার মসনদে বসে যাওয়াটা কম কথা নয়। আমি তাকে নিয়ে অনেক লেখা লিখেছি। আমি লিখেছি মানে এটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাটতে যে লিখেছি, তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমার লেখা পড়েছেন কি পড়েননি তাও আমি জানি না, কিন্তু মানুষকে জানানোর জন্য লিখতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেটা একটা অভাবনীয়, একটা অপ্রত্যাশিত বলা যেতে পারে। আমরা যদি দেখি প্রফুল্লকান্তি ঘোষ থেকে শুরু করা, তো প্রথম মুখ্যমন্ত্রীরা বাংলা চিনছে, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন বাংলার স্বাধীন ভারতে, সেটা যদি দেখি আমরা, তার প্রফুল্লকান্তি ঘোষ থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত প্রত্যেকেই দেখবেন একটা বনেদিয়ানা ছিল, একটা অভিজাত পরিবারের সন্তান তারা ছিল, তাদের একটা পরিবারের নাম ছিল, সেখান থেকে এসে মুখ্যমন্ত্রী পদে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম। মমতা বন্দ্যোপাধ্যায় একবারে নিম্নবিত্ত, যার কোনো পরিচয় ছিল না, সেখান থেকে উঠে এসে তিনি সাংসদ হয়েছেন, কেন্দ্রের মন্ত্রী হয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সব কিছুই তিনি পেয়েছেন। এখন প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি, এবং তৃণমূল কংগ্রেসের এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের জন্য আইপ্যাক কতটা দায়ী। আমি প্রায় একটা কথা বলে থাকি যে আইপ্যাক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। 2021 সালে যখন তিনি বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন, তার আগেও আমি বলেছিলাম, মানে আমি ব্যক্তিগতভাবে বলেছি, অনেকেই বলেননি, আমি বলেছিলাম যে আইপ্যাককে সংগঠনের সমস্ত দায়িত্ব দেওয়াটা একটা বোকামো হচ্ছে, এবং তার খেসারত তৃণমূল কংগ্রেসকে একদিন দিতে হবে। 2021 হয়তো বিপুল গরিষ্ঠতা নিয়ে জিতেছিলেন, 2026 তার যে পতন, তার যে স্খলন, এই স্খলনের নেপথ্যে কিন্তু আইপ্যাকের একটা বড় ভূমিকা আছে বলে আমার মনে হয়েছে। অন্যদের কি মনে হয়েছে জানি না, কিন্তু আমার মনে হয়েছে। কারণ মনে হয়েছে এই কারণেই যে আইপ্যাক কোথাও একটা গট আপ করে বিজেপির সঙ্গে পুরো বিষয়টিকে ঝুলিয়ে দিয়েছে, এবং আইপ্যাকই জানতো যে এই তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি কী, তাদের কাউন্টিং এজেন্ট কারা, তাদের বুথ এজেন্ট কারা, সবটাই আইপ্যাকের জলের মতো আইপ্যাকের সামনে ছিল। সেইগুলো দিয়ে আমি যেটা বুঝতে পেরেছি, বিজেপি কি করেছে, পুরো এদের সিস্টেমটাকে কিনে নিয়েছিল, যার ফলে এই বিপর্যয়। আমি মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এত বিপর্যয় হওয়ার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কয়েকটা আসন হারতেন, তিনি জেতার সম্ভাবনা ছিল, মানে সেই হাওয়া ছিল না বিজেপির অনুকূলে। কিন্তু এই যে পুরো সিস্টেমটাকে এরা কোলাপস করেছে এবং নিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস, এই বিজেপি, যার ফলে এইটা করেছে আইপ্যাক। আইপ্যাককে এতটা বিশ্বাস করাটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বোকামো হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে যে অপরিপক্ক, রাজনীতিতে যে এখনও অনেক পিছিয়ে রয়েছে, সেটা প্রমাণিত হয়েছে বারবার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেটা সবচেয়ে খারাপ গুণ, তিনি হচ্ছেন মানুষের সঙ্গে খুব একটা মেশেননি। তাকে যদি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আমরা পাঠাই, যে আমরা যারা তার এলাকার বাসিন্দা, মানে তার এলাকার কোনো একটা সমস্যার সঙ্গে যুক্ত আছে এমন কোনো কথা একটা পাঠাই, তাৎক্ষণিকভাবে তার কোনো উত্তর আসেনি।
আপনি দেখবেন শুভেন্দু অধিকারীকে দেখুন, আমি শুভেন্দু অধিকারীকে এক্ষুনি একটা মেসেজ পাঠাবো। যদি মেসেজ পাঠাই তাহলে দেখবেন উনি রাত্রি 2-2-2:30টার সময়ও এই প্রশ্নের আমার এই মেসেজের উত্তর দিচ্ছেন। এইটা হচ্ছে শুভেন্দুর সঙ্গে অভিষেকের তফাৎ। এখন কি হবে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি? তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ এই বাংলায় আর কিছু নেই। এটা খুব স্পষ্ট করে বলে দিতে পারি। তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর কোনো আর সঙ্গত নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয় বিজেপির মতো একটা ক্যাডার ভিত্তিক দলের সঙ্গে লড়াই করে, যেমন সিপিএমকে তিনি পতন ঘটিয়েছিলেন, সেটা তো ইয়াং বয়স ছিল, লড়াইয়ের মতো শক্তি ছিল, কিন্তু বিজেপির মতো একটা ক্যাডার বেস এবং দিল্লিতে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে এই লড়াই করে তিনি সাফল্য পাবেন বলে আমার মনে হয়নি, আমার কোনোদিনই মনে হয়নি। যদিও তিনি বলেছেন আমি আবার রাস্তায় নামবো, সেটা বলতে পারেন, কিন্তু তিনি সফলতা পাবেন না। তার ভাইপো কি করবে? তার ভাইপোরও অবস্থা একই রকমের সঙ্গে। ভাইপোর একটাই পথ, যদি তিনি বিজেপিতে যোগ দেন তাহলে হয়তো শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে টিম করে জ্বলে থাকতে পারবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসকে তিনি সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করে বা তৃণমূল কংগ্রেসকে মানুষের মনে জনপ্রিয়তা ফিরিয়ে এনে তিনি আবারও দাঁড়াতে পারবেন বাংলায়, এটা বিশ্বাস করি না। কারণ আজ মাত্র 24 ঘন্টা হয়েছে ফলাফল সর্বোচ্চ মানে সব সার্বিকভাবে ফলাফলটা প্রকাশিত হয়েছে। এর মধ্যে গ্রামগঞ্জ থেকে শুরু করে সারা রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক পরিকাঠামো সেটা ভেঙে তছনছ হয়ে গেছে, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পক্ষে সম্ভব নয় এই তাসের ঘরকে মেরামত করা, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে কাজটা করেছেন, ক্ষমতায় থাকার দৌলতে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তারা তাদের ঔদ্ধত্যকে দেখিয়েছেন, মানুষকে ভয় দেখিয়েছেন, মানুষকে জেলে পুরেছেন, মানুষকে ভয় দেখিয়ে, যেমন আমরা এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের অনেক অন্যায় দেখেও সহ্য করতে হয়েছে একটাই কারণে, কথা বলতে পারিনি একটাই কারণে, যে তৃণমূল কংগ্রেস যদি তার বিরুদ্ধে বলা হয় একটাই পথ, যে কোনো কারণে আমাকে হেনস্থা করা হবে, হেনস্থা করা হয়েছে এবং আমার সামনে অনেককেই করা হয়েছে। এটা ছিল তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য, ক্ষমতার ঔদ্ধত্য। আজকে তার ক্ষমতা হারিয়েছে এবং তার যে প্রধান পরামর্শদাতা সেটা হচ্ছে মানে আইপ্যাক যেভাবে ভোটের শেষ লগ্নে পালিয়ে গেল, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলো তার হাতে কিছুই নেই। যে স্ট্র্যাটেজি মেনটেন করতে পারছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, যে স্ট্র্যাটেজি মেনটেন করতে পারছে বিজেপি, অমিত শাহরা, সেই স্ট্র্যাটেজি ক্ষমতায় থেকেও মেনটেন করতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করতে শুরু করলেন, ক্ষমতাকে নিজের হাতে কন্ট্রোল করলেন, এবং শুধু তাই নয়, একটা বোধবুদ্ধিহীনতার মতো এই রাজ্যের 74 জন প্রার্থীকে বদলি, মানে এমএলএকে বদলি করে দেওয়া হলো, মানে পাল্টে দেওয়া হলো, এবং অনেকের আসন পাল্টে দেওয়া হলো। একটা স্বাভাবিক বোধবুদ্ধি থাকা উচিত। যেমন ধরুন হুগলি জেলায় তপন দাশগুপ্ত, বিকল্প নেই তপন দাশগুপ্তকে বাদ রাখা হলো। আপনি অসিত মজুমদারকে আমি অসিত মজুমদারকে যেদিন বাদ রেখে সেদিন আমি বলেছিলাম এখানে বসে, আমার অনেক বন্ধু, অনেক হুগলি জেলার সাংবাদিকও বলেছিলেন আমাকে যে না ওই দেবাংশু জিতবে। আমি বললাম না, দেবাংশু জিততে পারে না, কারণ অসিত মজুমদারকে বাদ দিয়ে চুঁচুড়াতে জেতা সম্ভব নয়, তপন দাশগুপ্তকে বাদ দিয়ে হুগলি জেলায় ভালো ফল করা সম্ভব নয়। এই সহজ সরল সত্য সমীকরণটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বুঝতে পারেননি, তার কারণটা হচ্ছে তিনি আইপ্যাকের কথাই পরিচালিত হয়েছেন। আর যদি এটা সত্য হয়ে থাকে, যে কথাটা আমাদের বলেছেন ওই কি জানো মনোরঞ্জন ব্যাপারী, যে একটা গটআপ গেম হয়েছে অমিত শাহের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা যদি হয়ে থাকে তাহলে নতুন করে বলার কিছু নেই। এইভাবে একটি সরকারকে বিজেপির হাতে তুলে দিয়ে আর এখন কান্নাকাটি করছেন, তা তো হতে পারে না। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ রাজনীতিতে টিকে থাকার জায়গা নেই বলে আমার মনে হচ্ছে। বাংলা কংগ্রেসের মতোই পরিণতি হবে তৃণমূল কংগ্রেসের। একটা পথ হতে পারে, শেষ পর্যন্ত পরামর্শ আমি দিয়ে যাই শেষটা,
মমতা বন্দ্যোপাধ্যায় যদি বুদ্ধিমানের মতো কংগ্রেসে জয়েন করে যান এবং কংগ্রেসে রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করেন, তাহলে হয়তো তার ভাইপো একটা পোস্ট পেতে পারে, এটুকু হতে পারে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো